সকলকে অনন্ত শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা করব ভারতের ভাষা পরিবার। প্রত্যেকে অবশ্যই যথারীতি আমি এরকম অনুরোধ করে থাকি, যারা দেখবে তারা পুরোটা দেখবে, স্কিপ করে গেলে পারে কিন্তু খুব একটা পুরো বিষয়টা বোঝা যায় না। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর নোটিফিকেশানের যে আইকনটা সেটাকে প্রেস করে দেবে। ভারতের ভাষা পরিবার যথারীতি আমি স্ক্রিনে সেগুলো সম্পর্কে দিয়েছি এবং সাথে আলোচনাও করেছি। তো একটু একটু করে ভাষা পরিবার সম্পর্কে আলোচনা করবো, এক একটা ভাষা পরিবার, এবং তারপরে স্ক্রিনে যে লেখাগুলো আছে সেগুলো দেখবে। এটা যদি ভালো করে দেখো তাহলে ভাষা পরিবার সম্পর্কে সম্পূর্ণ ধারণা তোমাদের হয়ে যাবে, মানে শুধু পরীক্ষার জন্য তো বটেই, এবং পুরো বিষয়বস্তু সম্পর্কে তোমাদের একটা স্বচ্ছ ধারণা হবে বলেই আমার বিশ্বাস। ঠিক, চলো এবার আমরা আলোচনা শুরু করে দিই মূল আলোচনাতে। সেটা হলো যে ভারতের ভাষা পরিবার, এই প্রসঙ্গটা কেন আসছে। আসলে ভারতে তো এত ভাষা রয়েছে, এত ভাষাভাষী মানুষ রয়েছে। আমরা আগের অধ্যায়ে যখন দেখলাম যে একদম প্রথমে যে বিশ্বের ভাষা পরিবার, তাই না, বিশ্বের বিভিন্ন ভাষাগুলোকে শ্রেণীভুক্ত করা হয়েছিল। তো এই ভারতের ভাষা পরিবারের ক্ষেত্রেও কিন্তু তাই। দেখো, এমনিতে সাধারণভাবে ধরো বাংলা, হিন্দি, ওড়িয়া, অসমিয়া এই সমস্ত ভাষাগুলোর মধ্যে তোমরা মিল খুঁজে পাবে যদি একটু খেয়াল করো। হিন্দিটা তো তোমরা জানোই, ওড়িয়া, অসমিয়াও যখন শুনবে দেখবে যে মিল আছে। কেন মিল আছে আমি বাংলা ভাষার উদ্ভব নিয়ে যে আলোচনাটা করেছি ভিডিওতে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে তোমরা দেখতে পাবে। কিন্তু এমন অনেক ভাষা আছে যেগুলো আমরা বুঝি না। যেমন ধরো সাঁওতালি ভাষা, মানে কোনো রকমভাবে অনুমান করা সম্ভব নয়। হিন্দি শব্দ শুনে যে অনুমান করতে পারি এটার মানে এটা হতে পারে, কিন্তু সাঁওতালি ভাষা শুনে এই অনুমানটা করা সম্ভব নয়। তামিল ভাষা শুনে অনুমানটা করা সম্ভব নয়, কেননা এগুলোর উৎপত্তি সম্পূর্ণ আলাদা, মানে এগুলোর গোত্র, এগুলো শ্রেণী, এগুলো সম্পূর্ণ কিন্তু আলাদা। আর এই যে বাংলা, হিন্দি, ওড়িয়া, অসমিয়া এগুলো শ্রেণী বা এগুলো একই গোত্রভুক্ত, ফলে এগুলোর মধ্যে নৈকট্যতা রয়েছে। সেই জায়গা থেকে আমাদের ভারতের ভাষা যে বিন্যাস, তার ভিত্তিতে ভাষাতাত্ত্বিকরা বলছেন কি যে ভারতে মূলত 4টি ভাষা বংশ রয়েছে। মূলত 4টি: অস্ট্রিক, দ্রাবিড়, ভোটচীনা আর হচ্ছে আর্য ভাষা। অস্ট্রিক, দ্রাবিড়, ভোটচীনা আর আর্য ভাষা, এই 4টি ভাষা বংশ। তারও আগে নেগ্রিটো বা নেগ্রিবোটো বলে একটা ভাষা বংশের বা জনগোষ্ঠীর অস্তিত্বের কথা কেউ কেউ বলে থাকেন, কিন্তু এখনো পর্যন্ত তার প্রামাণ্য কোনো অস্তিত্ব বা নথি এখনো পর্যন্ত পাওয়া যায়নি, যার জন্য নেগ্রিটো বা নেগ্রিবোটোটাকে এখনো পর্যন্ত আমাদের ভারতের ভাষা বংশের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় না। করা হচ্ছে অস্ট্রিক, দ্রাবিড়, ভোটচীনা এবং হচ্ছে আর্য ভাষা। এদের মধ্যে অবশ্যই সবচেয়ে প্রাচীন হচ্ছে অস্ট্রিক দ্রাবিড় গোষ্ঠীভুক্ত ভাষা। অন্তর্ভুক্ত যে ভাষাগুলো সেগুলো আমাদের ভারতের বাইরে, ইন্দোনেশিয়া বা অন্যান্য দেশে। আর অস্ট্রোনেশীয় ভাষা বংশ যেটা, সেই ভাষা বংশ থেকে প্রায় 65টি ভাষা কিন্তু আমাদের দেশে প্রচলিত। স্ক্রিনে দেখে নাও, এই সম্পর্কিত আলোচনা রয়েছে। অস্ট্রিক ভাষা বংশের 2টি শাখা, অস্ট্রোনেশীয়, অস্ট্রো এশিয়াটিক। অস্ট্রোনেশীয় শাখাটি ভারতের বাইরে, যেমন ইন্দোনেশিয়ার মালয় ভাষা, আর অস্ট্রো এশিয়াটিকের 3টি ভাগ, পশ্চিম, মধ্যদেশীয়, পূর্বী। এর পশ্চিমা শাখার মধ্যে রয়েছে শবর, কোরকু, সাঁওতালি, মুন্ডারি, হো, ভূমিজ ইত্যাদি ভাষা। আর মধ্যদেশীয় শাখার মধ্যে রয়েছে মনখমের, আর পূর্বী শাখার মধ্যে আমরা দেখতে পাচ্ছি খাসি ভাষাটি। এগুলির মধ্যে সাঁওতালি ভাষা প্রধান। ঝাড়খণ্ড এবং বিহারের পর পশ্চিমবঙ্গ, ওড়িশায় সাঁওতালি ভাষার ব্যাপক প্রচলন আছে। আগে সাঁওতালি ভাষা লেখা হতো বাংলা অথবা রোমক লিপিতে। পরবর্তীকালে রঘুনাথ মুর্মু সাঁওতালি ভাষার জন্য অলচিকি এই লিপিটি তৈরি করেন। এবার চলে এসো দ্রাবিড় ভাষা বংশ। এটাও কিন্তু অন্যতম প্রাচীন ভাষা বংশ, মানে আর্য আগমনের বহু পূর্বেই দ্রাবিড় ভাষা বংশের বিস্তার বা দ্রাবিড় জনগোষ্ঠীর বিস্তার। এবং আমরা জানি, তোমরা জানো অনেকেই হয়তো, যে দ্রাবিড় ভাষা বংশ এখন আমাদের দক্ষিণ ভারতে দেখা যায়। বিশেষ করে তামিল সম্পূর্ণরূপে দ্রাবিড় ভাষা উদ্ভূত, তার সঙ্গে আমাদের আর্য ভাষার কোনো মিল বা সংযোগ প্রায় হয়নি। কিন্তু মালায়ালাম বলো বা তেলুগু বলে, এই ভাষাগুলো দ্রাবিড় ভাষা বংশ হলেও সেখানে আর্য ভাষার প্রভাব রয়েছে। তাহলে তামিল, তেলুগু, কন্নড়, মালায়ালাম, নীলগিরিতে টোডা, এই সমস্ত ভাষাগুলো হচ্ছে দ্রাবিড় ভাষা বংশভুক্ত। কিন্তু তারা প্রথম কিন্তু আর্যরা যেমন আমাদের হিমালয় পর্বত অতিক্রম করে উত্তর ভারতে বিস্তার করেছিল তাদের সভ্যতা, দ্রাবিড়রাও তাই করেছিল। আমাদের যে হরপ্পা এবং মহেঞ্জোদারো সভ্যতা, এই দুটো সভ্যতা কিন্তু দ্রাবিড়
সভ্যতার নিদর্শন। পরবর্তীকালে আর্যরা আসে, আর্যরা অনেক বেশি এদের তুলনায় বলশালী ছিল, ক্ষিপ্র ছিল, যার জন্য আর্যদের সঙ্গে এরা এঁটে উঠতে পারলো না ফলে দ্রাবিড়রা কিন্তু ধীরে ধীরে পিছতে বিন্ধ্য পর্বতের ওপারে গিয়ে দ্রাবিড়দের একটা বড় অংশ ওখানে গিয়ে বসতি স্থাপন করে। একটা অংশ অবশ্য আরেকটু তোমার পশ্চিম দিকে চলে গেল, পাকিস্তান বালুচিস্তান, ওখানে ব্রুহি ভাষা বলে যে ভাষাটা, ওটা দ্রাবিড় গোষ্ঠীভুক্ত ভাষা। আর একেবারেই ক্ষুদ্র অংশ তারা ছড়িয়ে ছিটিয়ে বিহার, উড়িষ্যা এই অঞ্চলে থেকে গেল। ধরো ওঁরাও, যে যাদের টাইটেল ওঁরাও, হ্যাঁ, তারা কিন্তু সাঁওতাল নন, তারা ওই বা অস্ট্রিক ভাষা বংশভুক্ত নন, তারা কিন্তু দ্রাবিড় ভাষা বংশযুক্ত। আমাদের পশ্চিমবঙ্গে দেখবে ওঁরাও উপাধিধারী অনেকেই রয়েছেন। এই হচ্ছে দ্রাবিড় ভাষা বংশ। এবার স্ক্রিনে যে লেখাটা রয়েছে তার সঙ্গে আমি যে কথাগুলো বলছি সেগুলো শুনে নাও, তাহলেই কিন্তু সম্পূর্ণ দ্রাবিড় ভাষা বংশ সম্পর্কে তোমাদের ধারণা হয়ে যাবে। দ্রাবিড় ভাষার দক্ষিণী শাখার মধ্যে পড়েছে তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড়, টুডু, কোটা, টুলু এই ভাষাগুলো। উত্তরা শাখার মধ্যে পড়ছে ওঁরাও আর মাল পাহাড়ি ভাষা। মধ্যদেশীয় শাখার মধ্যে পড়ছে গোন্ড, কুই, খোন্দ এবং কোন্দ ভাষা। আর বিচ্ছিন্ন শাখা বলতে এটা ভারতে নেই, এটা চলে গেছে পাকিস্তানের বালুচিস্তানে, সেখানে ব্রাহুই ভাষা। তামিল ভাষার স্বরবর্ণের সংখ্যা 12টি, ব্যঞ্জনবর্ণ 18টি, মহাপ্রাণ এবং ঘোষবর্ণ নেই, আর তামিল লিপিতে যুক্ত ব্যঞ্জনের ব্যবহার নেই। মালায়ালাম ভাষা আগে তামিল ভাষার অন্তর্গত ছিল। খ্রিস্টীয় নবম শতকে এটি বিচ্ছিন্ন হতে শুরু করে এবং খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে স্বাধীন ভাষারূপে কিন্তু মালায়ালাম আত্মপ্রকাশ করে। কন্নড় ভাষাটিও তামিল ভাষারই অন্তর্গত ছিল, পরবর্তীকালে এটি বিচ্ছিন্ন হয়। এর কথ্য ভাষা এবং সাহিত্যের ভাষার মধ্যে ব্যবধান অনেক। কন্নড় ভাষায় উপভাষার সংখ্যা অনেক বেশি। উচ্চারণের দিক দিয়ে কন্নড় তামিলের কাছাকাছি হলেও কন্নড়ের লিপি কিন্তু তেলুগু ভাষার অনুরূপ। বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশের সীমান্ত অঞ্চলে ওঁরাও ভাষা প্রচলিত। খোন্দ ওড়িশায় প্রচলিত। নীলগিরি পার্বত্য অঞ্চলে টোডা, কোটা বা কোডা প্রভৃতি ভাষা প্রচলিত। আর আগে বলেছি পাকিস্তানের বেলুচিস্তানে ব্রাহুই ভাষা। ভোটচীনা ভাষা বংশ। ভোটচীনা ভাষা বংশটা হচ্ছে তোমার উত্তর পূর্ব পার্বত্য অঞ্চল, ধরো এই মেঘালয়, অরুণাচল প্রদেশ, মিজোরাম, নাগাল্যান্ড এই অঞ্চল জুড়ে, যে পার্বত্য অঞ্চল জুড়ে যে জনবসতি, তারা কিন্তু ভোটচীনা ভাষা বংশভুক্ত। এই ভোটচীনা ভাষা বংশের দুটি ভাগ আছে। একটা হচ্ছে তোমার ভোটবর্মী, যে ভোটবর্মী অংশটা এখান থেকে উদ্ভূত ভাষা আমাদের ভারতে সবচেয়ে বেশি। সেখানে তোমার প্রায় 24টি মতন ভাষা, নাগাল্যান্ড, মিজোরাম, তোমার মণিপুর এই অঞ্চল জুড়ে যে জনবসতি আছে, 24টা মতন ভাষা কিন্তু এই ভোটবর্মী ভাষা থেকে অন্তর্ভুক্ত হয়েছে বা ভোটবর্মী ভাষা থেকে সৃষ্ট হয়েছে। এই সম্পর্কিত আমি আলোচনা করে রাখলাম, দেখে নাও। ভোটবর্মী মানে ভোটচীনা ভাষা বংশের দুটি ভাগ আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ভোটবর্মী, একটা তাইচীনা। ভোটবর্মী হচ্ছে বোড়ো, নাগা, কুকিচিনি, বর্মী, আর তাইচীনা হচ্ছে খামতি, অহোম। বোড়ো ভাষা ভুক্ত হলো গারো, কোচ, রাভা, কাছারি। নাগার মধ্যে পড়ছে আও, আঙ্গামি, সোমা। কুকিচিনির মধ্যে মেইতেই, মিজো আর কুকি। আর বর্মী ভাষা বংশের মধ্যে পড়ছে হচ্ছে মোঘ এবং মৃ ভাষা, ময়রা ফলা রস্যু। এবার হচ্ছে চলে আসো আমাদের আর্য ভাষা। আর্য ভাষা সম্পর্কে এর আগে দুটো ভিডিওতে আলোচনা করেছি। সেটা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ। ইন্দো ইউরোপীয় ভাষা বংশের একটি হচ্ছে ইন্দো ইরানীয় ভাষা বংশ। ইন্দো ইরানীয় ভাষা বংশের দুটি শাখার মধ্যে হচ্ছে একটা দরদীয় শাখা আর একটা হচ্ছে ভারতীয় আর্য, যারা আনুমানিক 1500 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ ভারতে প্রবেশ করে এবং একটা বিস্তীর্ণ সভ্যতা গড়ে তোলে। এখানে একটা মজার ব্যাপার আছে জানো, যে আর্য সভ্যতা বা যে আর্য ভাষার কথা আমরা বলি, তার আগেও আর্যদের একটা অংশ ভারতে ঢুকেছিল। সেটা হচ্ছে তিব্বতের সীমান্ত দিয়ে। এই যে তোমার বাংলা, বিহার, উড়িষ্যা, এই যে আমরা যারা বাঙালি, এই বাঙালিরা যে আর্য ভাষা মানে ভুক্ত বা আর্য শ্রেণী থেকে এসেছে, পাঞ্জাব বা হরিয়ানা বা ওই অঞ্চলের মানুষজন আর্যদের যে শাখা থেকে পরবর্তীকালে উত্তর পুরুষরা এসেছেন, এই দুই আর্য কিন্তু এক নয়। এই উত্তর পূর্ব অঞ্চলের বা পূর্ব ভারতের এই যে আমরা বাঙালি, বাংলা, বিহার, উড়িষ্যা, এই যে আর্য শাখা মানে ভাষা থেকে, আর্য সভ্যতা থেকে
উত্তর পুরুষরা আসছেন, এরা হচ্ছে অল্পীয় আর্য, অল্পীয় আর্য। আর হচ্ছে তোমার উত্তর ভারতে যে আর্যরা এলেন তারা হচ্ছে নর্ডিক আর্য। নর্ডিক আর্যরা অনেক বেশি উন্নত, তারা বুদ্ধিমান ছিলেন, তারা ক্ষিপ্র ছিলেন, যারা বলশালী ছিলেন। আর অল্পীয় আর্যরা কিন্তু তুলনামূলকভাবে তাদের তুলনায় একটু কম বুদ্ধিসম্পন্ন, কম ক্ষিপ্র। ফলে এই অল্পীয় আর্যদের নর্ডিক আর্যরা খুব একটা ভালোভাবে নিত না। কীরকম ধরো আমাদের ধরো পারিবারিক ক্ষেত্র বলি বা আমাদের যে সম্পর্কগুলো বলি, পরিবার জীবনের সম্পর্কের মধ্যে কেউ যদি ধরো মামা কাকা জ্যাঠা ইত্যাদি বা একটু জ্ঞাতি পুরুষ, তাদের যদি কেউ খারাপ হন, হ্যাঁ, আমরা কিন্তু তার পরিচয়টা বহন করতে লজ্জা পাই, আমরা খুব একটা স্বীকার করি না। কেউ তো বলে হয়তো তোর অমুক কী করেছে জানিস, এইরকম করেছে, তখন আমরা দূর, ওর সঙ্গে আমাদের কী সম্পর্ক, সে ছিল একরকম। হ্যাঁ, আর যদি কেউ খুব ভালো হয় তাহলে যত দূরের সম্পর্কই হোক না কেন তাকে কিন্তু আমরা খুব কাছে টেনে নিই, ঠিক আছে। যেমন ধরা যাক আমরা যদি বলি ঝুলন গোস্বামীর কথা, যে আমার ভাইজি, তো তার অনেক দূরের সম্পর্কে যারা, তারাও কিন্তু খুব সুন্দরভাবে হ্যাঁ ঝুলন হচ্ছে আমাদের বংশজাত, হ্যাঁ, এইরকম গর্ব করেন, হয়তো বহু দূর হয়ে গেছে তাদের সম্পর্কগুলো। তো নর্ডিক আর্যরাও তাই, নর্ডিক আর্যরা তোমার এই অল্পীয় আর্যদেরকে খুব একটা ভালো চোখে দেখতেন না, কেননা তারা একটু কম উন্নত। এই কারণে অল্পীয় আর্যদের তাদের অসুর বলতেন। অসুর মানে সেই যে একটা হিংস্র রূপটুপে এরকম নয়, সুর শব্দের অর্থ হচ্ছে দেবতা, অসুর শব্দের অর্থ দেবতা নয়, অর্থাৎ সুর মানে উন্নত, অসুর মানে অনুন্নত, এই হচ্ছে। কিন্তু যে ভাষাগত বিন্যাস এলো, বললাম না অল্পীয় আর্যরা তত বেশি উন্নত ছিল না, সত্যিই ছিল না। অল্পীয় আর্যদের দ্বারা এই ভাষাগত বিন্যাস বা ভারতীয় আর্য সভ্যতার ততটা বিকাশ হয়নি, যে বিকাশটা হয়েছে নর্ডিক আর্য। এবং আমরা যে ভাষার আলোচনাটা করছি সেটা কিন্তু নর্ডিক আর্য ভাষা থেকে আসা বিভিন্ন যে ভাষা বিন্যাস, ১,৫০০ থেকে মোটামুটি ১,৫০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৯০০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত যে আর্য ভাষা, সেই আর্য ভাষাটাকে প্রধানত বলা হচ্ছে বৈদিক আর্য। হ্যাঁ, বৈদিক আর্য আর সংস্কৃত কিন্তু এক নয়। বৈদিক আর্যটা মুখেরই ভাষা, বেদ ওই মুখের ভাষায় রচিত হয়েছে। কিন্তু এই যে ১,৫০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৯০০ খ্রিস্টপূর্বাব্দ, এই বিস্তারকালে একটা সময় দেখা গেল যে মানুষের মুখের ভাষাটা ক্রমশ ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, কেমন যেন অবিন্যস্ত হয়ে যাচ্ছে। যদিও মুখের ভাষাকে কখনো ঠেকিয়ে রাখা যায় না, মুখের ভাষা তার স্বাভাবিক নিয়মেই চলতে থাকবে। কিন্তু তখনকার বৈয়াকরণরা, জ্ঞানীগুণী ব্যক্তিরা, তারা মনে করলেন যে না, এই আমাদের বেদের ভাষা হচ্ছে ঈশ্বরের ভাষা, অতএব এই ভাষাটাকে একটা বাঁধনে বেঁধে রাখা দরকার। তারা ভাষাটাকে সংস্কার সাধন করলেন। সেই সংস্কার সাধন থেকে সংস্কৃত ভাষা এলো। সংস্কৃত ভাষা মূলত লেখার ভাষা। কালিদাস বলো, ভবভূতি বলো, শূদ্রক বলো, এই যে সমস্ত আমরা কবি মহাকবিদের পেয়েছি, নাট্যকারদের পেয়েছি, তারা সংস্কৃত ভাষায় গ্রন্থ লিখেছেন। আবার পুরোপুরি শুধুই সাহিত্যের ভাষা থাকলো তা নয়, কেউ কি ভাষায় কথা বললেননি, বলেছেন। মানে শিক্ষিত মানুষ, সেই সময়কার শিক্ষিত মানুষ, তারা আবার ওই আর্য ভাষাটার যেটা সংস্কৃত রূপ, সংস্কৃত ভাষাতেই কথা বলতেন, এবং অনেক দিনই কিন্তু এই সংস্কৃত ভাষায় কথা বলার রিওয়াজটা চালু ছিল। তাহলে আমরা ওই প্রাচীন ভারতীয় আর্য ভাষার মধ্যে কিন্তু দুটো রূপ দেখতে পাচ্ছি। একটা বৈদিক ভাষা, যেটা সম্পূর্ণ কথ্য ভাষা, বেদ রচিত হয়েছে ভাষায়, আর একটা হচ্ছে সংস্কৃত ভাষা, সেটা মূলত লিখিত ভাষা, কিন্তু একটু একটু করে ওই ভাষাতেও শিক্ষিত মানুষজন কথাবার্তা বলতো। একটু দেখে নাও। এরপর আমাদের ইন্দো ইউরোপীয় ভাষা বংশের একটি বিশেষ শাখা ইন্দো ইরানীয়, তার দুটি শাখা আমরা দেখতে পাচ্ছি, একটা দরদীয় এবং পরবর্তী শাখাটা হচ্ছে ভারতীয় আর্য। প্রাচীন ভারতীয় আর্য ভাষার বিস্তারকাল খ্রিস্টপূর্ব ১,৫০০ থেকে খ্রিস্টপূর্ব ৬০০ অব্দ। মধ্য ভারতীয় আর্য ভাষার বিস্তারকাল খ্রিস্টপূর্ব ৬০০ অব্দ থেকে ৯০০ খ্রিস্টাব্দ। ওটা কিন্তু খ্রিস্টপূর্ব নয়, ওটা ৯০০ খ্রিস্টাব্দ। আর নব্য ভারতীয় আর্য ভাষার বিস্তারকাল ৯০০ খ্রিস্টাব্দ থেকে বর্তমান সময় পর্যন্ত। আমরা দেখতে পাচ্ছি বৈদিক ভাষা এবং সাহিত্য ভাষা, আর হচ্ছে সংস্কৃত ভাষা, যেটা আমি আলোচনায় বলেছি শিক্ষিত মানুষের ভাব বিনিময়ের ভাষা, কালিদাস, অষ্টাগর, ভবভূতি প্রমুখের লেখার সাহিত্যগুলি ভাষা। তো তারপর তো ভাষা তার স্বাভাবিক নিয়মে একটা জাতি, তারা তো আর ওরা ওই শুধুমাত্র পাঞ্জাব ওই অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকলো না, ধীরে ধীরে তারা ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, বিস্তীর্ণ অঞ্চলে তারা ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। আর এখনকার মতন মানে তুলনাই করা ভাবাই যায় না যোগাযোগ ব্যবস্থা, বন বাঁধার ইত্যাদি ইত্যাদি একবার বিচ্ছিন্ন হয়ে গেলে পরে তাদের সঙ্গে আর যোগাযোগ সম্ভব নয়।
এবং ইতিপূর্বে যে মানুষজন জনগোষ্ঠী, ভারতবর্ষ তো মানুষশূন্য ছিল না, অস্ট্রিক দ্রাবিড় গোষ্ঠীভুক্ত মানুষ আছেন, অস্ট্রিক ভাষা বংশের মানুষ আছেন, দ্রাবিড় ভাষা বংশের মানুষ আছেন, যারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। তাদেরকে হয়তো পরাজিত করছে ঠিকই, কিন্তু আবার তাদের সঙ্গে একত্রে বসবাস করতে বাধ্য হচ্ছেন। ভৌগোলিক এবং জলবায়ুর পরিবর্তন ঘটছে, বিন্যাসের পরিবর্তন ঘটছে, মানে সামগ্রিক এই যে পরিবর্তনের ফলে ভাষার মধ্যেও পরিবর্তন সূচিত হচ্ছে। দেখা গেল যে ভাষা ধীরে ধীরে এক একটা স্থানে এক এক রকম তার রূপ নিচ্ছে। এই সামগ্রিক যে বিভিন্ন স্থানে বিভিন্ন রূপ, এই বিভিন্ন রূপটাকে আমরা প্রাকৃত ভাষা বলে থাকি। আর আবার এটাই যে সম্পূর্ণ মানে এখানেই আটকে গেল তা নয়। প্রাকৃতের আগে আবার একটা ভাষার রূপ আমরা দেখতে পাচ্ছি, একটু একটু অন্যরকম। ওই ভাষাটা আবার লেখার ভাষা হিসেবে ভীষণভাবে ব্যবহৃত হতো, সেটা হচ্ছে পালি ভাষা। তোমার গৌতম বুদ্ধ তিনি যে ভাষায় ধর্ম প্রচার করলেন সেটা পালি ভাষা। সম্রাট অশোক তিনি যে ভাষায় শিলালিপিগুলো লিখলেন সেটা পালি ভাষা। এবং সেই সময় অনেক সাহিত্য রচিত হয়েছে পালি ভাষায়। তো এই পালি প্রাকৃত প্রায় কাছাকাছি হলে পরেও এদের মধ্যে একটু পার্থক্য রয়েছে। প্রাকৃত থেকে আবার একটু ভাষার অন্যরকম একটা পরিবর্তন দেখা গেল, সেটাকে বলা হচ্ছে অপভ্রংশ। অপভ্রংশ থেকে আবার একটু পরিবর্তন দেখা গেল, যেটাকে বলা হচ্ছে অবহট্ঠ। শেষ এই যে মধ্যযুগীয় ভাষার শেষ পরিবর্তনটা অবহট্টে গিয়েই ভাষাতাত্ত্বিকরা বলছেন। কেননা অবহট্টের পরে যে সারা ভারত জুড়ে, উত্তর ভারত জুড়ে ভাষাগুলো দেখা গেল, সেগুলোর সঙ্গে আর ওই অবহট্ট বলো বা অপভ্রংশের মিল নেই। ক্রমশ যেন তারা ওই অপভ্রংশ অবহট্ট থেকে দূরে সরে যেতে যেতে পৃথক পৃথক ভাষা হিসেবে আত্মপ্রকাশ করলো। যেমন বাংলা, ওড়িয়া, অসমিয়া, সিন্ধি, গুজরাটি, রাজস্থানী, কাশ্মীরি ইত্যাদি। কাশ্মীরি অবশ্য দরদীয় আর্যভুক্ত। যাই হোক, এরকম নানা রকম ভাষা এই আর্য ভাষা থেকে মধ্যবর্তী স্তরে মধ্য ভারতীয় আর্য ভাষায় বিবর্তনের মধ্য দিয়ে আমাদের এই স্তরে এসে দাঁড়ালো। স্ক্রিনে লেখা আছে, একটু দেখে নাও। এবং সবশেষে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আছে এমসিকিউ, সেগুলো দেখে নেবে। আশা করি এইটুকুনি ভিডিওতে তোমাদের 11-এর কাজ তো চলে যাবেই, এবং ভাষা সম্পর্কে তোমাদের একটা সুন্দর ধারণা হয়ে যাবে। ঠিক আছে, সকলে ভালো থেকো। থ্যাংক ইউ। যেমনভাবে আলোচনা করেছিলাম, দেখো মধ্য ভারতীয় আর্য ভাষা পৈশাচী, সৌরসেনী, মহারাষ্ট্রী, মাগধী, অর্ধমাগধী এভাবে ভাগ হলো। নিচে যে প্রাকৃত, অপভ্রংশ, অবহট্ঠগুলো লিখেছি এগুলো তাই। প্রথমে প্রাকৃত ছিল, তারপরে একটু পরিবর্তিত হয়ে অপভ্রংশ, তারপরে একটু পরিবর্তিত হয়ে অবহট্ঠ। এটা 5টা শ্রেণীর মধ্যেই পড়ছে।